হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং সিজন 1 এর শেষ পর্বে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনভো ওই জব চেঞ্জের মিশনে আবার ঢুকলে তাকে অনেকগুলো সৈন্য মিলে একসঙ্গে অ্যাটাক করা শুরু করে, কিন্তু সেও এই সময় তৈরি হয়েই ঢুকেছে আর তার কাছে এখন একটা ভালো ড্যাগারও আছে। তাই সে এখন নিমেষের মধ্যে সমস্ত লোহার কবচ পরা সৈন্যগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলে। সে মনে মনে ভাবে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই চাকুটা আরো অনেক বেশি ভালো। কিন্তু একই সঙ্গে সাং জিনভো এখন এটাও লক্ষ্য করে যে সে যতই সৈন্যদেরকে মারছে না কেন তার লেভেল বাড়ছে না। সে অনেক ভাবনা চিন্তা করে বুঝতে পারে না যে এরকম কেন হচ্ছে। আর একই সঙ্গে সে এটাও লক্ষ্য করে যে সৈন্যগুলোর পেছনে যে মেজ টাইপের মনস্টারগুলো ছিল সেগুলো কোনো রকমের অ্যাটাক করছে না, তারা শুধুমাত্র দেখছে। এই সময় সে সন্দেহ করে যে তারাই কি তাহলে এই সমস্ত সৈন্যগুলোকে স্যামন করছে, আর যেহেতু এগুলো স্যামন করা বিস্ট সেই কারণে হয়তো এদেরকে মেরে কোনো রকম এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে না। তাই সে এখন সোজা চলে যায় সেই মেজগুলোকে মারতে, আর এই সময় তার সন্দেহ সঠিকও হয়। সে একটা মেজকে মারার পরেই কিছু এক্সপিরিয়েন্স গেইন করে, আর একটা গেটও বন্ধ হয়ে যায় যেখান থেকে সৈন্য বেরিয়ে আসছিল। আর এখন সে বুঝতে পারে যে তার মানে তাকে খুঁজে খুঁজে সমস্ত মেজগুলোকে মারতে হবে, আর এই বলেই সে তার ক্যামোফ্লেজ স্কিলটাকে অন করে। কিন্তু সেটা করলেও মেজগুলো তাকে সঙ্গে সঙ্গে খুঁজে নেয়, যেটা দেখে সাং জিনভো বলে, তোমরা আমাকে খুঁজে পেলে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমিও তোমাদেরকে খুঁজে পেয়ে গেছি। সে দেখতে পায় যে সেখানে টোটাল 5টা মেজ আছে, যার পরে সে কমান্ডার্স টাচের ব্যবহার করে মাটিতে পড়ে থাকা একটা চাকু, যেটা সে আগেই ভুল করে ফেলে গেছিল, সেটাকে আরেকটা হাতে নেয়। তার দু হাতে এখন দুটো চাকু থাকে, আর তারপরে সে চলে যায় একটা মেজকে অ্যাটাক করতে। আর এই সমস্ত মেজকে মারতে তার তেমন কোনো খাটনিই হয় না, সে নিমেষের মধ্যে একটা মেজকে মেরে ফেলে। আর কোনো রকমের দেরি না করে সঙ্গে সঙ্গে চলে যায় সমস্ত সৈন্যদের মাঝখান দিয়ে আরো মেজকে মারতে। সে পরপর মেজগুলোকে মারতে থাকে, কিন্তু এমন সময় একটা সৈন্য থেকে পিছন থেকে তরোয়াল ঢুকিয়ে দেয়, যার পরে পেছন দিকে তাকালে সে সেদিকেও একটা মেজ দেখতে পায়। সে সোজা গিয়ে তার গলা ধরে ফেলে আর তাকেও নিমেষের মধ্যেই মেরে ফেলে। আর এরপরও এখনো 3টে মেজ বাকি রয়েছে। এই সময় তারা 3টে মেজ মিলে একসঙ্গে সমস্ত মরা সৈন্যগুলো থেকে একটা বিশাল বড় সৈন্য তৈরি করে। এখন সেই বড় সৈন্যটা সাং জিনভোর উপরে অ্যাটাক করলে সাং জিনভোর তো কিছুই হয় না, কিন্তু সেখানকার বাকি সমস্ত সৈন্যরা মরে যায়। আর এই সুযোগে সে 3টে মেজকেও একসঙ্গে মেরে ফেলে, যারই সঙ্গে সে সেই ঘরের সমস্ত বিস্টকে হারিয়ে ফেলে। সে এখন মনে মনে ভাবতে থাকে, মেজগুলো যদি এই বড় সৈন্যটা স্যামান না করতো তাহলে হয়তো আমার আরো সময় লাগতো। সে এই সময় দেখতে পায় যে তার এই মিশনে প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে। সে ভাবে, তাহলে কি এই মিশনটা শেষ নাকি আরো কিছু বাকি আছে। আর এই সময় সিস্টেমের থেকে মেসেজ আসে যে তুমি এই ঘরের সমস্ত মনস্টারদেরকে মেরে ফেলেছো, অর্থাৎ জব চেঞ্জের মিশন এখন শেষ হয়ে গেছে। আর এখন সিস্টেমের থেকে তাকে একটা হাই র্যাঙ্কের ক্লাসে জব দেওয়ার কথা বলা হয়। সে মনে মনে ভাবে যদি সে সুযোগ পায় তাহলে সে একটা অ্যাসাসিন টাইপের হান্টার হবে। কিন্তু এই সময় সিস্টেমের থেকে দেখানো হয় যে তাকে একটা জব অ্যাসাইন করে দেওয়া হবে, তাকে কোনো কিছু বাছাই করতে দেওয়া হবে না। তাই সে এই সময় আন্দাজ করে যে সে তো তার বেশিরভাগ পয়েন্টই স্ট্রেংথ এবং অ্যাজিলিটিতে লাগিয়েছিল, তাই হয়তো সে একটা ফাইটার অথবা অ্যাসাসিন টাইপের হান্টার হতে পারে। আবার অন্যদিকে তার হেলথও অনেক বেশি, সেই কারণে সে হয়তো ট্যাঙ্ক ক্লাসেরও হতে পারে। কিন্তু যেই ক্লাসই হোক না কেন সে নিজেকে আরো অনেক বেশি শক্তিশালী বানাবে, এটাই সে ভেবে নেয়। আর এই সময় সিস্টেমের থেকে তার কাছে মেসেজ আসে, যেইখানে প্লেয়ার যায় সেখানে তার কাছে মৃত্যু চলে আসে, রক্তের গন্ধ যেন তার চারিপাশে ভাসে। কিন্তু তবুও সে অন্যের আশায় বসে থাকে না, সে নিজের রাস্তা নিজেই বানিয়ে নেয়। সিস্টেমের থেকে এই সমস্ত লেখা দেখে সাং জিনভো মনে মনে ভাবতে থাকে যে তাকে হয়তো ফাইটার টাইপের র্যাঙ্ক দেওয়া হতে পারে। আর এরপরে সিস্টেমের থেকে আরও একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তোমার বেঁচে থাকার দৃঢ়তা এতটাই শক্তিশালী যে তুমি তার জন্য যে কোনো কিছু করতে পারো, হয়তো একটা মৃত সৈন্যর দল তোমার কাজে আসতে পারে। যে কথাটার কোনো মানে সাং জিনভো বুঝতে পারে না। সে ভাবতে থাকে যে এই সমস্ত কি হচ্ছে, এটা কি ধরনের জব দেওয়া হবে আমাকে। আর এরপরেই সিস্টেমের থেকে তাকে নেক্রোম্যান্সার ক্লাসে অ্যাসাইন করা হয়, যেটা দেখে সে ভাবে, আমি আমার ইন্টেলিজেন্স স্ট্যাট তো এত বাড়াইনি, তাহলে আমাকে নেক্রোম্যান্সার কেন দেওয়া হলো। এই সময় আমরা জানতে পারি যে নেক্রোম্যান্সার হলো এমন একটা ক্লাস যেটা কিনা মেজ ক্লাসের আন্ডারে আসে। সাং জিনভো এই সময় শিওর না যে হান্টারদের মতো নেক্রোম্যান্সার ক্লাস হয় কিনা। সেই নেক্রোম্যান্সার ক্লাস এর আগে শুধুমাত্র গেমেই দেখেছে, যারা কিনা অনেক রকমের সৈন্য স্যামান করতে পারে। সে এই সময় ভাবতে থাকে, আমি যখন প্রথম অ্যাওয়েক হই তখন আমি একটা ফাইটার টাইপের ছিলাম, যেই টাইপটা কিনা অনেকটা অ্যাসাসিন টাইপের মতনই, কিন্তু এইবার আমাকে নেক্রোম্যান্সার কেন দিয়ে দেওয়া হলো। যাই হোক, আমাকে আগে শান্ত হওয়ার দরকার। আর এটা একটা তো ভালো জিনিস, যদি আমি নেক্রোম্যান্সার ক্লাসেরই হই তার মানে আমি আমার নিজের সৈন্য বানাতে পারবো, অনেক সৈন্য থাকবে আমার দলে। কিন্তু যদি এমন হয় যে আমার পাওয়ার আর না বাড়ে তাহলে আমি কি পুরোপুরিভাবে ইউজলেস, শুধুমাত্র আমার সৈন্যরাই লড়াই করবে। এই সমস্ত ভাবতে ভাবতেই সিস্টেমের থেকে নোটিফিকেশন চলে আসে যে তুমি কি এই জব অ্যাসাইনমেন্টটাকে অ্যাকসেপ্ট করছো নাকি করছো না। যেটা দেখে সাং জিনভো ভাবে, ও আচ্ছা,
আমি এটা চাইলে অ্যাকসেপ্ট নাও করতে পারি, তাহলে হয়তো আমাকে অন্য রকমের জব দেওয়া হতে পারে। এইটা বলে সেই নোটিফিকেশনটাকে ডিক্লাইন করে দেয়, যার পরেই সিস্টেমের থেকে একটা ওয়ার্নিং আসে যে নেকোম্যান্সার একটা হিডেন ক্লাস, যেটা কিনা সবার কাছে থাকে না। তাহলে তুমি কি এরপরও ডিক্লাইন করতে? আর এই হিডেন ক্লাস কথাটা শুনি এই সময় সাং জিনভোর মনে পড়ে যে কিছু কিছু হান্টার হয়, তাদের কিছু অন্য রকমের পাওয়ার থাকে যেটা অন্য কোনো হান্টারের থাকে না। যেমন কিছু হান্টারেরা শিল্ড বানাতে পারে, আবার কিছু হান্টারেরা নিজেরাই নিজেকে হিল করতে পারে। তারপর যেমন আমাদের হোয়াইট টাইগার গিল্ডের লিডার একটা এস র্যাঙ্কের হান্টার বাইক ইয়োনো, আমি তো শুনেছি নাকি সে নিজেকে একটা ম্যাজিক বিস্টে পরিবর্তন করতে পারে। আর যেই সমস্ত হান্টারদের এরকম স্পেশাল অ্যাবিলিটি থাকে তাদেরকে যে কোনো বড় গিল্ড খুব সহজেই নিয়ে নেয়। তাদের জীবনটা সত্যিই আলাদা, কোনো চাপই নেই। তাহলে তাদেরকেই কি হিডেন ক্লাস বলে, যাদের মতো শক্তি অন্য কারোর নেই? তাহলে কি আমার এই নেক্রোম্যান্সের জবটাকে নেওয়ার দরকার? আমি বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, তাহলে ব্যাপারটা হয়তো এইরকম যে যেই সমস্ত মেজগুলো এই সৈন্যগুলোকে স্যামান করছিল, হয়তো আমার পাওয়ারটাও সেই রকমই হবে। তারাও হয়তো নেক্রোম্যান্সার ক্লাসেরই ছিল। তার মানে হয়তো ওটা দিয়েই সিস্টেম আমাকে দেখালো যে নেক্রোম্যান্সার ক্লাসটা আসলে কি রকমের হয়। আমি জানি না যে এই সিস্টেম কে চালাচ্ছে, কিন্তু যেই চালাক না কেন সে এই সিস্টেমটাকে অনেক ইন্টারেস্টিং ভাবেই চালাচ্ছে। যাই হোক না কেন, এখন আমি যদি একটা মেজ টাইপের হয়ে তার সঙ্গে যদি অতগুলো কোনো সৈন্য স্যামন করতে পারি, তাহলে হয়তো বি র্যাঙ্কের বা তার থেকে হায়ার র্যাঙ্কের ডানজনও আমি একাই ক্লিয়ার করে ফেলতে পারবো। আর হয়তো এরকমও হতে পারে যে আমি যে সমস্ত বিস্টগুলোকে স্যামন করব তাদেরও লেভেল আপ হলো, তাহলে তো খেলাই ঘুরে যাবে। আর এত কিছু ভাবনা চিন্তা করার পর সে সেই জবটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এই সময় সিস্টেম থেকে তাকে দেখানো হয় যে সিস্টেম যতটা ভেবেছিল সে তার থেকে বেশি সময় ধরে এই ডানজেনে ছিল, তাই তাকে কিছু এক্সট্রা পয়েন্টও দেওয়া হবে। আর তাছাড়া সে টেলিপোর্টেশন স্টোনেরও ব্যবহার করেনি, সেই কারণেও তাকে এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। তার হেলথও 50%-এর ওপরেই ছিল, সেই কারণেও তাকে এক্সট্রা পয়েন্টস দেওয়া হবে। আর এত সব কিছুর পরে সমস্ত সৈন্যগুলোকে মেরে ফেলার জন্যও তাকে এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। আর এই করতে করতে সাং জিনভো এত এক্সট্রা পয়েন্ট পায় যে সে সিস্টেমের পয়েন্ট লিমিটের উপরে চলে যায়। আর এখন সিস্টেমের থেকে তাকে প্রমোট করা হয় নেক্রোম্যান্সার ক্লাসে, আর তার নাম হয়ে যায় দ্য মোনার্ক অফ শ্যাডোস। আর এই সময় চারিদিক থেকে অনেক শ্যাডো এসে তার শরীরের মধ্যে জড়িয়ে পড়ে। এই সময় সিস্টেমের থেকে তাকে বলা হয় সে জব স্পেসিফিক স্কিলও পেয়ে গেছে। আর এখন তার টাইটেলও চেঞ্জ হয়ে যায় কনকিউরার অফ অ্যাডভার্সিটি। এখন সে মনে মনেই ভাবতে থাকে একই সঙ্গে সে এত কিছু পাবে সে আশা করেনি। হয়তো সে নিজের পয়েন্টসগুলোকে এতটাই বাড়িয়ে ফেলেছিল যার কারণে সে একসঙ্গে এত কিছু পেয়েছে। যেমন ফাইটার টাইপেরা খুব বেশি পাওয়ারফুল হলে হয়ে যায় বার্সার্কার, নাইট টাইপেরা হয়ে যায় সোর্ড মাস্টার, মেজ টাইপরা হয়ে যায় গ্র্যান্ড সোর্সারার। সেভাবে সে হয়েছে নেক্রোম্যান্সার থেকে দ্য মোনার্ক অফ শ্যাডোস। সে হয়তো শুধুমাত্র নেক্রোম্যান্সারই থাকতো যদি সে এত পয়েন্ট না পেত। আর এখন হঠাৎই সিস্টেমের থেকে আরও একটা নোটিফিকেশন আসে, শ্যাডো এক্সট্রাকশন মে বি ইউজড অন দিস টার্গেট। সে বুঝতে পারে যে তার চারিপাশে মরে থাকা সৈন্যগুলোর থেকে সিস্টেম তাকে শ্যাডো এক্সট্র্যাক্ট করতে বলছে। হয়তো এটাই হলো তার শক্তি, সে যে কোনো মরে যাওয়া কিছুকে আবার জীবন দিতে পারবে। আর এখন সিস্টেমের থেকে তাকে বলা হয় একটা শব্দ বেছে নেওয়ার জন্য যার সাহায্যে সে শ্যাডো এক্সট্র্যাক্ট করতে পারবে। আর সাং জিনভো তার পছন্দ মতো শব্দ বেছে নেয়, অ্যারাইজ। আর অ্যারাইজ বলার সঙ্গে সঙ্গেই তার চারিপাশের সমস্ত সৈন্যগুলোর থেকে শ্যাডোর মতো সৈন্য বেরিয়ে আসে, যেই সৈন্যর দলটা কিনা এখন তার জন্য কাজ করবে। সে বুঝতে পারে যে তার মানে এরপর থেকে সে যাকেই মারবে সে তার থেকে শ্যাডো বের করতে পারবে আর নিজের দলে তাকে রাখতে পারবে। কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে, সে এই সময় একসঙ্গে অনেক শ্যাডো এক্সট্র্যাক্ট করে ফেলে। কিন্তু সিস্টেম থেকে তাকে বলে তুমি একবারে শুধুমাত্র 30টা শ্যাডো এক্সট্র্যাক্ট করতে পারবে। কিন্তু এই সমস্ত বাদ দিয়ে সাং জিনভোর মাথায় এখন এইটা আসে যে যদি সে কোনো এ র্যাঙ্ক বা এস র্যাঙ্ক হান্টারের শ্যাডো বের করে তাহলে সেটা তো অনেক শক্তিশালী হবে। আর এটা ভাবার পরেই সে সোজা চলে যায় ইগ্রিসের সামনে। সে তার সামনে গিয়ে ভাবতে থাকে এর শ্যাডো বের করে যদি আমি আমার সৈন্যতে নিতে পারি তাহলে আমার সৈন্য থেকে শক্তিশালী অন্য কিচ্ছু হবে না। এই সময় সে অ্যারাইজ বলে ইগ্রিসের শ্যাডো বের করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ ইগ্রিস এতটাই শক্তিশালী যে তার শ্যাডো বের করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। আর এই সময় সিস্টেম থেকে তাকে দেখায় যে তুমি আর দুইবারই ট্রাই করতে পারবে। এই সময় সে জানতে পারে যে তার অপোনেন্ট কত পাওয়ারফুল আর সে কত আগে মরেছে তার উপরে ডিপেন্ড করে যে সে শ্যাডো বের করতে পারবে নাকি পারবে না। সেই হিসেবে দেখতে গেলে ইগ্রিস তো অনেক পাওয়ারফুল আর তাকে মেরেছে প্রায় 4 ঘন্টারও বেশি হয়ে গেছে, তাহলে তার শ্যাডো বের করা এই সময় একটু মুশকিলই হবে। আর এইটা ভাবার পরে সে আরও একবার অ্যারাইজ বলে, কিন্তু এইবারও সে ইগ্রিসের শ্যাডো বের করতে পারে না। আর এখন তার কাছে শুধুমাত্র একটা সুযোগই বাকি। আর এই সময় সে বলে তোমার এই সিংহাসনটাতে যে বসতো সে তো অনেক আগেই মারা গেছে, কেমন হয় যদি তুমি এখন থেকে আমাকে গার্ড করো। আর এরপরে যখন সে অ্যারাইজ বলে এইবার সেই ইগ্রিসের শ্যাডো বের করতে পারে। আর যেহেতু এটা একটা খুবই শক্তিশালী শ্যাডো তাই সিস্টেমের থেকে এই সময় তাকে নাম দিতে বলা হয়। সে তার নাম রাখে ইগ্রিস, যার কিনা এখন লেভেল 7 আর তার র্যাঙ্ক হচ্ছে নাইট।
আর এখন ইগ্রিসকে তার সৈন্য বাড়ানোর সঙ্গে সঙ্গে সোলো লেভেলিং এর সিজন 1 এখানে শেষ হয়। যদি সিজন 2 এখনই দেখতে চাও তাহলে আমরা টার্গেট রাখছি এই ভিডিওটাতে 1000টা লাইক কমপ্লিট করার। যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে সিজন 2 এর প্রথম ভিডিও আমরা পরের দিনই নিয়ে আসবো। আমাদের জন্য সত্যি এই ছোট ছোট ব্যাপারগুলো একটা মোটিভেশনের ব্যাপার। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। যাই হোক, আমি জানি যে তোমরা টার্গেট কমপ্লিট করে ফেলবে। তাহলে দেখা হচ্ছে সিজন 2 এর প্রথম পর্বতে।